সরকার নির্ধারিত দামের চেয়ে কমে বিক্রি হচ্ছে এবারের কোরবানির পশুর চামড়া। ট্যানারি মালিক সহ সবার সঙ্গে আলোচনা করে দাম নির্ধারণ করা হলেও বাজারে এর কোনো প্রতিফলন দেখা যায়নি। ব্যবসায়ীদের অভিযোগ, আড়তদাররা ইচ্ছেমতো দামে চামড়া কিনেছেন খুচরা এবং মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে। পোস্তার আড়তদাররা বলছেন, সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দিলেও লবণ ছাড়া কাঁচা চামড়ার দাম ঠিক করেনি। কোরবানির প্রথম ৩ দিন পোস্তায় লবণ ছাড়া কাঁচা চামড়াই বেশি আসে, তাই কম দামেই কিনতে হচ্ছে। এসব চামড়া কেনার পর তাতে লবণ লাগানো সহ বিভিন্ন খাতে খরচ পড়ে ২৫০ থেকে ৩০০ টাকা। পোস্তার আড়তদাররা লবণ যুক্ত করার পরেই সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করবেন, আর সেই কারণেই লবণ ছাড়া চামড়ার দাম কম। আমি চামড়া নিয়ে আসলাম 800, 700 করে, 900 করে, আর এখানে আরে বলে 500, 600। ট্যানারি তো 60 টাকাতে নিবো না, ওরা যে বলছে 60 টাকাতে নিবো। দেখেন আইসা ওরা তো 3 দিন পরে আসবো, দেখেন ওরা 60 টাকা ফুট দেয় নাই নাকি। আমি তো আমার জীবনে সিন্ডিকেটই জানি না। আমার চামড়া আমি যত আয় কিনুম অত আমার লেখা নিরাপদ। অব্যবস্থাপনার মধ্যেই সাভারের ট্যানারিতে চলছে চামড়া প্রক্রিয়াজাতকরণ। শতভাগ বর্জ্য পরিশোধন করার সক্ষমতা নেই সিইটিপির, কাজেই এবারও দূষণের হাত থেকে রেহাই মিলছে না ধলেশ্বরী নদী সহ আশেপাশের এলাকার। ট্যানারির বাইরে রাস্তার পাশেও রাখা হয়েছে কোরবানির চামড়া। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দূষিত পানিতে সয়লাব সড়ক। কঠিন বর্জ্য ফেলারও কোনো ব্যবস্থা নেই ট্যানারিতে। নদীর পাড়ে স্তূপ করে রাখা হচ্ছে এসব কঠিন বর্জ্য, যা পরিবেশই দূষণ করছে না, বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকিও। সার্বিক অবস্থা পরিদর্শনে এসে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছেন, রাতারাতি ট্যানারি পরিবেশ ঠিক করা সম্ভব নয়, তবে আগের চেয়ে অনেক ভালো অবস্থানে ফিরেছে সাভারের ট্যানারি ব্যবস্থাপনা। ঈদুল আজহায় জবাই করা পশুর চামড়া সংগ্রহের পর বিক্রি করতে গিয়ে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। আশানুরূপ দাম না পেয়ে লোকসানে তারা। আড়তদাররা বলছেন, চামড়ার সঠিক পরিমাপের হিসেব না বোঝায় মৌসুমি ব্যবসায়ীদের লোকসান হচ্ছে। চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার সমবায় সমিতির নেতারা জানান, এবছর ৩.৫ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ৩ দিন ধরে এই সংগ্রহ কার্যক্রম চলবে। সরকার প্রতি বর্গফুটে সর্বোচ্চ ৫৫ টাকা নির্ধারণ করলেও আড়তদাররা ২৫ টাকার বেশি দাম দিতে পারবে না বলে জানিয়েছেন। এদিকে ন্যায্য মূল্য না পেয়ে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। এবারও চামড়া ব্যবসায় আড়তদারদের সিন্ডিকেটের কথা উল্লেখ করে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকার 2 সিটিতে কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। ঈদের দ্বিতীয় দিনেও দেওয়া হয়েছে কোরবানি, যেসব বর্জ্য সরানোর কাজও চলছে। এর আগের বছরগুলোতে কোরবানির বর্জ্য অপসারণে 2-3 দিন সময় লাগলেও এবার দিনে দিনেই উত্তর সিটির বর্জ্য সরিয়ে ফেলায় সন্তুষ্ট এলাকাবাসী। তারপরও কোনো অলিতে গলিতে কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখলে সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার কার্যালয়ে কিংবা সিটি কর্পোরেশনের হটলাইন নম্বরে জানানোর অনুরোধ করেছে কর্তৃপক্ষ। এছাড়া নাগরিকদের মধ্যে সচেতনতা বেড়ে যাওয়ায় এখন বর্জ্য পরিষ্কার হতে সময় লাগছে না। শুধু সিটি কর্পোরেশনের মুখাপেক্ষী না হয়ে নিজেরাই পরিচ্ছন্নতায় নেমে পড়েছেন নগরবাসী। তবে ঈদের দিনের তুলনায় দক্ষিণ সিটি কর্পোরেশনের মাঠ পর্যায়ের কর্মীদের বর্জ্য অপসারণের কাজে গতি কিছুটা কমেছে। কালকে এখানে আমাদের গরু জব হয়েছে, সেজন্য আমাদের নিজ উদ্যোগে আমরা এটা কাজ করতেছি। সিটি কর্পোরেশনের লোকজন কাজ করতেছে, তারপর আমরা এই বিল্ডিংয়ে চাকরি করি, আমরা এখানে কাজ করি, তাদের সাথে সাথে আমরাও কাজ করতেছি যেন কাজটা তাড়াতাড়ি হয়। ওয়ার্ড ভিত্তিক কর্মকাণ্ড সেটা কালকে রাত্রে সন্ধ্যার আগে আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরে এখানে যেটা আপনার এই যে ময়লাটা দেখতে পারতেছেন, স্পেশাল একটা প্রোগ্রাম করেছি যাতে কোনো ধরনের কোনো দুর্গন্ধ কিংবা কোনো ময়লা বর্জ্য না থাকে। এবার অতিরিক্ত লোক, অতিরিক্ত স্পেশাল টিম আমরা দুই সেটে ভাগ করে রাখা হয়েছে। তো গতবার তুলনায় এবার সুন্দরভাবে সঠিক সময়ের মধ্যে পরিষ্কার হয়েছে। এদিকে রাজশাহীতে ঈদের দ্বিতীয় দিনের বর্জ্য অপসারণে তৎপর রয়েছে সিটি কর্পোরেশন। নগরের পাড়া মহল্লায় বেরিয়ে পড়েছেন পরিচ্ছন্ন কর্মীরা। অন্যদিকে খুলনায় রাত ৮টার মধ্যেই বর্জ্য অপসারণের কথা জানিয়েছে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কমিটি। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। রাজশাহীতে পুরোদমে চলছে বর্জ্য অপসারণের কাজ। ঈদের দ্বিতীয় দিনেও অনেকে পশু কোরবানি করেন, তাই প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বর্জ্য অপসারণে তৎপর রয়েছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। কর্মীরা জানান, সকাল থেকে যেখানেই বর্জ্য মিলছে সাথে সাথেই তারা তা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন সেকেন্ডারি স্টেশনে। এছাড়া ব্যক্তি উদ্যোগেও নিজের আঙিনা পরিষ্কার করছেন অনেকেই। এখানে কোরবানির যে ভ্যান নিয়ে ওখানে উপস্থিত হচ্ছে এবং ওখানকার সাথে সাথে বর্জ্যগুলো যেগুলো আছে সাথে সাথে তুলে ব্লিচিং করে পরিষ্কার করে ফেলছে। আমরা নিজে থেকে পরিষ্কার করার ব্যবস্থা করেছি এবং আমরা করতেছি এবং শেষ পর্যন্ত করব।
এদিকে ময়মনসিংহে ভোর থেকে ভারী বর্ষণ চলছে। বেশিরভাগ এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে পানিতে, ফলে ভেসে গেছে পশুর বর্জ্য। এদিকে সাভারে ট্যানারির আড়তগুলোর সামনে চামড়ার বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলছে। তবে পৌর কর্তৃপক্ষ জানায় দ্রুতই বর্জ্য অপসারণ করা হচ্ছে। এদিকে খুলনায় ঈদের দ্বিতীয় দিনের বর্জ্য রাত ৮টার মধ্যেই অপসারণের কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। ফারদিন নীরব, ৭১। বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসুক না কেন সরকার কাউকেই ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে অবশ্যই তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। সকালে ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্নীতির ব্যাপারে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। যে যত প্রভাবশালী হোক তাদের বিরুদ্ধে তদন্ত ও মামলা করতে দুদককে স্বাধীনতা দিয়েছেন। কিন্তু বিএনপি দুর্নীতিবাজ সন্ত্রাসীদের দায়মুক্তি দিয়েছিল, কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। ওবায়দুল কাদের আরও বলেন, ঈদের দিনও সরকারের বিরুদ্ধে বিএনপি অপপ্রচার ও মিথ্যাচার করতে ছাড়েনি। মিয়ানমারের বিষয়ে দেশের সার্বভৌমত্ব কোথায় আঘাতপ্রাপ্ত হয়েছে তা দেখানোর জন্য বিএনপির প্রতি চ্যালেঞ্জও জানান ওবায়দুল কাদের। আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে মিডিয়ার কোনো রিপোর্টও তখন হয়নি, দুদকও কোনো তদন্ত করেনি। আমরা অন্ধকারে ডিল ছুড়ব কিভাবে? দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে, যে যত প্রভাবশালী কেউ দুর্নীতি করলে তদন্ত করা, মামলা করা, তাদের এটা নিরঙ্কুশ স্বাধীনতা রয়েছে। অনিয়ম দুর্নীতিতে আর্থিক খাত ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ব্যাংক খাত খাদের কিনারে, ধ্বংসপ্রায় অর্থনীতি থেকে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নিয়ে যেতেই নানা অপপ্রচার করছে সরকার। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী অভিযোগ করেন, রুট সংক্ষিপ্ত করার জন্যই বাংলাদেশের উপর দিয়ে রেলওয়ে নেটওয়ার্ক করা হচ্ছে। এতে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। দেশের যতটুকু সার্বভৌমত্ব আছে তাও শেষ হয়ে যাচ্ছে। বলেন, ভারতকে খুশি করে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এই কাজ করছে সরকার। ব্যাপক বেকারত্ব, চরম মূল্যস্ফীতি, জাতীয় রিজার্ভের ভয়াবহ পতন, কঠিন ডলার সংকট, বিপুল পরিমাণ খেলাপি ঋণ, ব্যক্তিগত আয় ও জীবনযাত্রার মান দিন দিন প্রকট হচ্ছে। ভয়াবহ আর্থিক খাতের দুরবস্থা থেকে মানুষের চোখ সরানোর জন্য সরকার এখন নানা তামাশা ও চক্রান্তের আশ্রয় নিয়েছে। আছেন ৭১-এ চলছে সংবাদ সমগ্র। সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে আবারও বন্যা দেখা দিয়েছে। ঢলে দ্রুত বাড়ছে জেলার নদ নদীর পানি। ছাতক ও দোয়ারা বাজার সীমান্ত এলাকার সড়ক ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। এদিকে পাহাড়ি ঢলে সিলেটের 4টি নদীর 6টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে বইছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 48 সেন্টিমিটার এবং ছাতকে বিপদসীমার 136 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভারী বর্ষণে সোমবার ভোর থেকে জেলায় স্বল্পকালীন বন্যা শুরু হয়েছে। এদিকে পানিতে সুনামগঞ্জ শহর সহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। সীমান্ত এলাকায় কাঁচা সড়ক ভেঙে গেছে। পরিস্থিতি মোকাবেলায় এলাকার সব স্কুল কলেজকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক। কালবৈশাখী ঝড়ে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার 3 দিন পরও বিদ্যুৎ পায়নি অন্তত 10,000 গ্রাহক। বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে রয়েছেন ছাগলনাইয়া এবং ফুলগাজী উপজেলার বাসিন্দারা। বিদ্যুৎ অফিস সূত্র জানিয়েছে, 15 জুন দুপুরে কালবৈশাখী ঝড়ে ছাগলনাইয়া, ফুলগাজী এবং পরশুরাম উপজেলায় বিদ্যুতের খুঁটি ভেঙে এবং গাছ পড়ে তার ছিঁড়ে যায়। এতে 1,15,000 গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 3 দিন পার হলেও বিদ্যুৎ পায়নি অন্তত 10,000 গ্রাহক। ছাগলনাইয়ার পল্লী বিদ্যুতের ডিজিএম জানে আলম জানিয়েছেন, বিদ্যুৎ আজও পুরোপুরি চালু করা সম্ভব নয়। জনবল সংকটের কারণে সংযোগ দিতে দেরি হচ্ছে।